আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। স্পেশাল পার্ট। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই এটা আমি আগে সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানবীরের মাধ্যমে বাসায় নিয়েছো। রাকিবের বোনের বিয়ের খবর তোমার জানা থাকার কথা না, আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি সেসব ভেবে ভয় পেয়েছিলে, সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিয়ের বিষয়কে এত সহজভাবে মেনে নিত না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় ওই মেয়ে তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়তো। সমাজের চোখে যেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমান যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমার যেহেতু সবকিছু জানতে আর মেনে নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেই ভাইজান মানতে চাইনি। তারপর কি হয়েছে? কালই হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমি জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম, তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কীভাবে রিয়াক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দেবে, কিন্তু সে কিছুই বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছরের বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমার যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যান তেন আরও অনেক কিছু। তখন আমার ভেতরে জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরাই, এমনিতেই তাকে তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়েক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়েক্টই করলো না, মুখ ফুটে কিছু বললও না। তানবীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতা প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানবীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নিলাম। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথার আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করেছি। আবির এসবই কিছুই জানে না। পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমি সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এনে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাসে বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে, কিন্তু ভাইজান মানতে পারলেন না। উনি আমার কাছে হেরে গেছেন, এটা উনি মানতেই পারছিলেন না। আবার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছে মতো রাগ জ্বাললেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজে হার মেনে গিয়ে আবিরের বাসায় আনার চেষ্টা করেছে। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছে আবির যেন মেঘের কথা ভাইজানকে জানাই। তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছে। আবির বাইরে যাওয়ার আগের দিন সকালে ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিল আবির কিছু বলতে চাই কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফুসফুস করতেন। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা 3-4 জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতেই আলী আহমদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এখন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িতে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলেছ। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজাই? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা,
এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষ তাক লেগে থাকে। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য। মানে? তানবীর বলেছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানবীর দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলছি তোকে। তানবীর ঠোঁট চেপে ডান হাতে 2 আঙ্গুলে কান ধরে সরি বলল, বিড়বিড় করে বলল, সরি। মুখ ফুসকে বেরিয়ে গেছিল। দুঃ শালা। তানবীর কপট রাগে সরে বলল, শালা না, সমুন্দি। আবির ঠোঁট বেঁকিয়ে রাগে সরে বলল, তোকে আমি দেখে নেব। মাহমুদা খান বললেন, আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমা শহর ঘুরে গায়ে হলুদের ফটোশুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে চটপট রেডি হোক। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন বর্ষায় রেখে যাবো এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন? আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানবীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থ মেরে দাঁড়িয়ে আছে। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমদ খান অফিসের কেবিনে বসে কাজ করছিল। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যেই রাকিব আর রাসেল আলী আহমদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল ভিতরে আসতে পারি? আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো ভিতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পিছনে করে কিছুটা তপ্ত স্বরে ডাকলো, এই তানবীর, ভিতরে আয়। তানবীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানবীরকে দেখে আলী আহমদ খান একটু বেশি অবাক হলেন। তানবীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বললেন, আঙ্কেল আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ, না করবেন না? ঠিক আছে বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চাই। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না? আলী আহমদ খান রাগেশ্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানবীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছু জানেই না, আমরা নিজে থেকেই আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনোই আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজেদের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চাই, কিন্তু আপনারা রাজি হবেন কি না সেই বয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না, আর না মেঘকে কিছু বলছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে, আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘের বিয়ের কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসায় সবাই মেনে নেবে, যদি আমি মেনে না নিই তখন? রাকিব আতকে উঠে বলল, আঙ্কেল এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বললে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরা আমাকে মানতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানবীর ব্রুকুচকে প্রশ্ন করলো, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে, আমি আমার ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি?
বুনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারোর দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বোনের সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফুস করে বলে ফেলল, "আপ- কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়ম নীতি সন্তানের সুখ খুশি সহ্য করতে পারে না, যেই নিয়ম নীতি চিরতর ভেঙে দেওয়া উচিত, সেই নিয়ম নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকে বেশি দামি? মানে?" তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতে নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে এক এক কথা। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছে। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে আরও 40 মিনিটের মতো কথা বলেছে। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরের একবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর মনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পিছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আটকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে দীর্ঘ কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসো? আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরে তোমাদের বিয়ে দিয়ে দিব। বলো, রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কিনা? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরেও পা রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমত তাকিয়ে রইল। মনের ভিতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান বাড়ি কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব। তাই তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে, কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেয়ে কী করবে বুঝতে পারছে না। হঠাৎ কী ভেবে উন্না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভেতর উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনে এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুকে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। যদি তুমি আমার কথা মানো তাহলে এবার আমি জিতবো। তুমি কি চাও আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি আছি। কিন্তু আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি, কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক পেয়ে যাবে, চিন্তা করো না।
সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীরকে এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমদ খানের কথাই করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসায় কেউ কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি। আলী আহমদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়েছেন। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হয়েছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছেন। মুজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমদ খানের কথাই শেষ কথা ছিল। চলবে।